কল্পনা করুন তো একটা শিশুর ছোটবেলা থেকে কেমন হতে পারে যদি তাকে খেলাধুলা বা পড়াশোনার বদলে শেখানো হয় কিভাবে নিজের আসল পরিচয় লুকিয়ে রাখতে হয়, কিভাবে মানুষের সামনে হাসি মুখে দাঁড়িয়েও ভেতরে সত্যটা গোপন রাখতে হয়, আর কিভাবে প্রতিটা মুহূর্ত এমন অভিনয় করতে হয় যেন কোনোদিনই তার অতীতের খোঁজ কেউ না পায়। আজকের গল্পটা থেকে এমনই এক মা আর তার ছোট্ট ছেলেকে নিয়ে, যাদের কাছে জীবন মানেই পালিয়ে বেড়ানো আর নিরাপদ বলে এই পৃথিবীতে যেন কোনো জায়গায় তাদের নেই। একদিকে রহস্যে ভরা এক ভয়ঙ্কর অপরাধের গল্প, অন্যদিকে একজন মায়ের এমন কিছু সিদ্ধান্ত যা শুনলে আপনার মনও ভারী হয়ে যাবে। গল্পের শুরু হয় একটা মহিলা কারাগার থেকে। সেখানে আমরা প্রথম দেখি এক নারী আর তার ছোট্ট ছেলেকে। অদ্ভুত বিষয় হলো, পুরো সিনেমায় তাদের আসল পরিচয় কখনোই আমাদের স্পষ্ট করে বলা হয় না, তবে গল্প বোঝার সুবিধার জন্য আমরা তাদের শাল্লি এবং বাসুদেব নামেই ডাকবো। বাসুদেবের বয়স বড়জোর 5 কিংবা 6 বছর, কিন্তু এই ছোট্ট বয়সে সে এমন একটা জীবন দেখেছে যেটা অনেক বড় মানুষও কল্পনা করতে পারে না, কারণ জন্মের পর থেকেই তার পৃথিবী বলতে ছিল শুধু এই জেলের 4 দেওয়াল। অন্যদিকে শাল্লি গত 5 বছর ধরেই এই কারাগারেই বন্দি। অতীতে সে এমন একটা কাজ করেছিল যার শাস্তি তাকে আজও বয়ে বেড়াতে হচ্ছে, কিন্তু এই 5 বছরে সে শুধু নিজের সাজাই কাটায়নি, বরং প্রতিদিন তার ছেলেকে এমন ভাবে তৈরি করেছে যাতে বাইরের নিষ্ঠুর পৃথিবীতে সে টিকে থাকতে পারে। জেলের ভেতরে শাল্লির পরিচয় হয় সামনা নামে আরেক মহিলা বন্দির সঙ্গে। বাইরে থেকে দেখলে মনে হয় সে যেন শাল্লির সবচেয়ে কাছের মানুষ, সবসময় সাহায্য করছে, খোঁজ খবর নিচ্ছে, কিন্তু সত্যিটা সম্পূর্ণ আলাদা। কারণ সামনা আসলে একজন বিপজ্জনক পাচার চক্রের সদস্য। জেল থেকে বের হওয়ার আগেই সামনা শাল্লির হাতে একটা ঠিকানা তুলে দেয়। তার নির্দেশ একটাই, জেল থেকে মুক্তি পাওয়ার পর সরাসরি এই ঠিকানায় চলে যেতে হবে। এটা কি শুধু সাহায্য, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরো বড় কোনো ফাঁদ? একটা বিষয় তখনই পরিষ্কার হয়ে যায়, শাল্লি জেলের দরজা পেরিয়েও স্বাধীনতা পেলেও তার আসল লড়াইটা এখন শুরু হতে চলেছে, কারণ বাইরের পৃথিবী তার জন্য জেলের চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর। জেল থেকে বের হওয়ার আগেই পুলিশ শাল্লির জন্য একটা এনজিওতে কাজের ব্যবস্থা করে রেখেছিল। তাদের আশা ছিল এবার হয়তো শাল্লি একটা স্বাভাবিক জীবন শুরু করবে, কিন্তু শাল্লির মাথায় যেন অন্য কিছুই চলছিল। বাইরে বেরিয়েই সে এক মুহূর্ত দেরি করলো না। পুলিশের দেওয়া সব কার্ড সোজা ডাস্টবিনে ফেলে দিল। এই একটা ঘটনাই বুঝিয়ে দেয় শাল্লি কাউকে সহজে বিশ্বাস করে না। তার কাছে নিরাপত্তার চেয়ে সন্দেহটাই যেন বেশি সত্য। এরপর শুরু হয় বাসুদেবের সবচেয়ে অদ্ভুত শিক্ষা। প্রতিদিন রাতে শাল্লি তাকে গল্প শোনাতো, কিন্তু সেই গল্পগুলো ছিল না রাজা রানী কিংবা রূপকথার। প্রতিটি গল্পের সঙ্গে বদলে যেতে থাকে পরিচয়। আজ তারা এক নামে, কাল আবার সম্পূর্ণ অন্য নামে। বাসুদেবের ছোট্ট মাথায় একটাই বিষয় গেঁথে দেওয়া হচ্ছিল, নিজের আসল পরিচয় কখনো কারো সামনে প্রকাশ করা যাবে না। কখন চুপ থাকতে হবে, কখন মিথ্যা বলতে হবে, আর কখন এমন অভিনয় করতে হবে যেন সত্যি। এটাই ছিল তার বেঁচে থাকার শিক্ষা। অনেকক্ষণ ঘোরাঘুরির পর তারা একটা ছোট হোটেলে পৌঁছায়, কিন্তু তার কাছে খাবার কেনার মতো 1 টাকাও ছিল না। শাল্লি চাইলে ভিক্ষা চাইতে পারত, কিন্তু সে সেটা করলো না, বরং হোটেলের মালিককে সোজাসুজি বলল, আমাকে কাজ দিন, বদলে শুধু দুবেলা খাবার দিলেই হবে। শাল্লির আত্মসম্মান দেখে হোটেলের মালিক অবাক হয়ে যায়। শেষ পর্যন্ত তিনি তাকে কাজে রেখে দেন। কিন্তু এখানেও শাল্লি নিজের আসল পরিচয় ব্যবহার করলো না, নিজের জন্য নতুন নাম বেছে নিল। আর বাসুদেবের নামও বদলে দিল অভিজিৎ, কারণ সে খুব ভালো করে জানতো একটা নাম যতদিন বাঁচে ততদিনই মানুষটাকে খুঁজে পায়। ধীরে ধীরে শাল্লি নিজের পরিশ্রম দিয়ে পুরো হোটেলের চেহারাই বদলে দেয়। যে ব্যবসা আগে প্রায় বন্ধ হওয়ার পথে ছিল, সেখানে এখন ভালোই আয় হতে শুরু করেছে। সবকিছু যেন ঠিকঠাকই চলছিল, কিন্তু সুখটা খুব বেশি দিন টিকলো না। এক অচেনা মানুষ বারবার শাল্লির দিকে নজর দিতে শুরু করে। শুধু তাকিয়ে থাকেনি, একটার পর একটা প্রশ্ন করতে থাকে। লোকটার আচরণ দেখে শাল্লির মনে সন্দেহ জাগে। সে বুঝে যায় এখানে আর এক মুহূর্ত থাকা নিরাপদ নয়। ঠিক তখনই তার চোখে পড়ে একটা খবরের কাগজ। সেখানে একটি বিজ্ঞাপন ছাপা হয়েছে, একজন বৃদ্ধা মহিলার দেখাশোনার জন্য একটা কেয়ারটেকার দরকার। বাড়ির সবাই বিদেশে থাকে, বিশাল বাড়িটায় বৃদ্ধা একাই থাকেন। শাল্লির কাছে মনে হলো এটাই হয়তো নতুন করে লুকিয়ে থাকার সবচেয়ে ভালো সুযোগ। কিন্তু সমস্যা একটাই, এই কাজ পাওয়ার জন্য পরিচয়পত্র লাগবে, আর শাল্লির কাছে নিজের নামে কোনো পরিচয়পত্রই ছিল না। তখনই সে এমন একটা কাজ করে যেটা শুনলে আপনারও খারাপ লাগবে। রাস্তায় এক মানসিক প্রতিবন্ধী মেয়েকে খাবার খেতে দেয়।
এতে কিছুই বুঝতে পারে না। সুযোগ বুঝে শাল্লি তার আইডি কার্ড নিয়ে নেয়। এরপর সেই পরিচয়পত্র ব্যবহার করে শাল্লি নিজেকে নতুন একজন মানুষ হিসেবে পরিচয় দেয় আর পৌঁছে যায় সেই বিদ্যার বিশাল বাড়িতে। কিন্তু সে তখনও জানতো না এই বাড়িতেই পা রাখার সঙ্গে সঙ্গেই তার অতীতে আবার ধীরে ধীরে তার সামনে ফিরে আসতে শুরু করবে। শাল্লি যখন প্রথমবার সেই বাড়িতে পৌঁছায় তখনই বোঝা যায় এই বাড়ির মালকিন মোটেও সাধারণ কেউ নন। বয়সের ভারে তিনি হুইল চেয়ারে বন্দি, শরীরটা খুব একটা ভালো নয়, কিন্তু তার হাতে থাকা একটা বন্দুক যেন সবাইকে দূরে রাখার জন্য যথেষ্ট। মনে হচ্ছিল এই বিশাল বাড়িতে শেষ কথাটা এখনো তিনিই বলেন। সময় গড়াতে থাকে। প্রথমে অপরিচিত হলেও ধীরে ধীরে মহিলা আর শাল্লির মধ্যে একটা বিশ্বাসের সম্পর্ক তৈরি হয়। শাল্লিও মন দিয়ে তার সব দায়িত্ব পালন করতে থাকে। অন্যদিকে বাসুদেব নতুন পরিবেশে ধীরে ধীরে মানিয়ে নিতে শুরু করে। শাল্লি তাকে একটা স্কুলে ভর্তি করিয়ে দেয় আর এবার সে ছেলের নাম রাখে বাসুদেব। আরেকবার বদলে গেল তাদের পরিচয়, কারণ শাল্লির কাছে এক জায়গায় বেশি দিন একই নামে থাকা মানেই বিপদকে আমন্ত্রণ জানানো। আপনার কি মনে হয় এভাবে বারবার নিজের পরিচয় বদলে একজন মানুষ কতদিন পালিয়ে থাকতে পারে? একদিন বৃদ্ধা মহিলা নিজের সবচেয়ে গোপন রহস্যটা শাল্লিকে জানালেন। তিনি তার হাতের বন্দুকটা খুলে দেখালেন আর বললেন, এর ভেতরে দুই ধরনের গুলি আছে। সবুজ রঙের গুলিতে শুধু বিকট শব্দ হবে, কিন্তু লাল রঙের গুলিগুলো সত্যি প্রাণ কেড়ে নিতে পারে। তখন হয়তো শাল্লিও বুঝতে পারেনি এই তথ্যটাই একদিন তার জীবন পুরো বদলে দেবে। দিন পর স্বাভাবিকভাবেই বৃদ্ধা মহিলার মৃত্যু হয়। শেষ মুহূর্তে তিনি একটা ইচ্ছা প্রকাশ করেছিলেন, নিজের বাড়ির কাছেই যেন তাকে দাফন করা হয়। শাল্লি সেই শেষ ইচ্ছাটুকু পূরণ করে। দাফনের পর সেই জায়গায় একটা কলা গাছ লাগিয়ে দেয়। পুরো বাড়িটা তখন আরো বেশি নির্জন হয়ে যায়। শাল্লি আর বাসুদেব থাকে। এদিকে বিদেশে থাকা বৃদ্ধা মহিলার ছেলে প্রায় ফোন করতেন, মায়ের সঙ্গে কথা বলতে চাইতেন, কিন্তু প্রতিবারই শাল্লি কোনো না কোনো অজুহাত দিয়ে সে বলতো আজ উনি কথা বলতে চাইছেন না। এভাবে এই দিনের পর দিন সত্যিটা লুকিয়ে রাখতে থাকে। ধীরে ধীরে শাল্লির মনে হতে থাকে হয়তো এবার তার জীবনে একটু শান্তি ফিরতে শুরু করেছে, কিন্তু সত্যিকারের ঝড় তখনও আসেনি। হঠাৎ একদিন কোনো খবর ছাড়াই সেই বাড়িতে হাজির হন শামনা নামের সেই মহিলাটা। শাল্লির মুখের রং এক মুহূর্তে বদলে যায়, কারণ সে খুব ভালো করে জানতো এই মহিলার আগমন মানেই নতুন বিপদ। বাড়িটা ঘুরে থেকেই সামনা বুঝে যায় শাল্লি বেশ নিরাপদ একটা আশ্রয় খুঁজে পেয়েছে, কিন্তু সে সেটা কোনোভাবে হতে দিতে চায় না। সামনা জানিয়ে দেয় এখন থেকে তার পাচার চক্রের মেয়েরা এই বাড়িতেই থাকবে আর এখান থেকেই চলবে তার পুরো ব্যবসা। এই কথাটা শুনেই শাল্লি বুঝে যায় সামনা যদি এখান থেকে যায় তাহলে শুধু তার লুকিয়ে থাকা পরিচয় নয়, বাসুদেবের ভবিষ্যৎও শেষ হয়ে যাবে। সে আবার এই অন্ধকার দুনিয়ায় ফিরে যেতে বাধ্য হবে যেখান থেকে এত কষ্ট করে বেরিয়ে এসেছিল। ঠিক সেই মুহূর্তে শাল্লির চোখে পড়ে তাদের রেখে যাওয়া বন্দুকটা। তার মনে পড়ে যায় লাল রঙের গুলির কথা। 1 সেকেন্ড 2 সেকেন্ড, তারপর সে আর কোনো দ্বিধা করে না, সোজা বন্দুক তুলে সামনার দিকে গুলি ছুড়ে দেয়। একটা গুলি সবকিছু বদলে দেয়। সামনা মাটিতে লুকিয়ে পড়ে আর শাল্লি আরো একবার নিজের সন্তানকে বাঁচানোর জন্য নিজের হাত রক্তে রাঙিয়ে ফেলে। একটা গুলির শব্দ আর মুহূর্তের মধ্যেই সবকিছু বদলে গেল। সামনা মাটিতে নিথর হয়ে পড়ে আছে। অন্যদিকে শাল্লির সামনে এখন মাত্র একটাই লক্ষ্য, যেভাবেই হোক এই ঘটনার কোনো প্রমাণ রাখা যাবে না। সে দ্রুত সামনার দেহটা ভেতরে নিয়ে যায়, তারপর মেঝেতে ছড়িয়ে থাকা রক্তের প্রতিটা দাগ মুছে ফেলতে শুরু করে। মনে হচ্ছিল একটা ভুল হলেই সব শেষ, কিন্তু ভাগ্য যেন আজ তার একদমই পাশে ছিল না। ঠিক তখনই বাড়ির ফোনটা বেজে ওঠে। ফোনের ওপাশে ছিল বিদেশে থাকা বৃদ্ধা মহিলাটার ছেলে। তার কথাটা শুনে শাল্লির বুক যেন কেঁপে ওঠে, কারণ তারা ইতিমধ্যেই রওনা দিয়েছে আর মাত্র কয়েক ঘন্টার মধ্যে পুরো পরিবার এই বাড়িতে পৌঁছে যাবে। তাদের উদ্দেশ্য বৃদ্ধা মহিলাকে সারপ্রাইজ দেওয়া, কিন্তু তারা তো জানেই না বৃদ্ধা মহিলা আর বেঁচে নেই। শাল্লির হাতে সময় মাত্র 2 ঘন্টা। 2 ঘন্টার মধ্যে তাকে মৃতদেহ লুকাতে হবে, সব প্রমাণ মুছে ফেলতে হবে আর এমন ভাবে সব সাজাতে হবে যেন কিছুই ঘটেনি। এদিকে আরেকটা বড় বিপদ তৈরি হয়ে গেছে। এই সব কিছুর মধ্যে শাল্লি ভুলেই গেছে আজ বাসুদেবকে স্কুল থেকে আনতে যাওয়ার কথা ছিল। স্কুল ছুটি হয়ে যায়, সব বাচ্চাই বাড়ি ফিরে যায়, শুধু বাসুদেব মায়ের অপেক্ষায় একা দাঁড়িয়ে থাকে। অনেকক্ষণ অপেক্ষা করার পর সে ধীরে ধীরে স্কুলের সামনে থেকে একটু দূরে চলে যায়। ঠিক তখনই টহলরত পুলিশের চোখে পড়ে একা ঘুরে বেড়ানো ছোট্ট একটি ছেলে। চারপাশে তার সঙ্গে কোনো অভিভাবক নেই, তাই পুলিশ তাকে থানায় নিয়ে আসে। কিন্তু তারা তখনও জানতো না এই ছেলেটাই খুব বড় একটা রহস্যের চাবিকাঠি। এখানে এই গল্পে আসে পুলিশ অফিসার পবিত্রান। তিনি খুব শান্তভাবে বাসুদেবকে জিজ্ঞেস করেন, তোমার নাম কি, বাড়ি কোথায়, মা কোথায়? কিন্তু
বাসুদেবের মুখ দিয়ে একটা শব্দ বের হয় না, কারণ ছোটবেলা থেকেই তাকে শেখানো হয়েছে অপরিচিত কাউকে কখনো সত্যি বলা যাবে না। সে শুধু চুপচাপ বসে থাকে, আর এই নীরবতাই পবিত্রানের সন্দেহ আরো বাড়িয়ে দেয়। পরদিন সকালে পবিত্রান আবার সেই জায়গায় ফিরে যান যেখানে বাসুদেবকে পাওয়া গিয়েছিল। চারপাশে খুঁজতে খুঁজতে ঝোপের ভেতর থেকে তিনি একটা স্কুল ব্যাগ উদ্ধার করেন। ব্যাগ খুলে দেখা যায় ভেতরে শুধু কিছু জামা কাপড় আর কিছুই নেই। সূত্র ধরে পুলিশ পৌঁছে যায় বাসুদেবের স্কুলে। সেখান থেকে তার বাড়ির ঠিকানা সংগ্রহ করা হয়, কিন্তু নথিতে লেখা ঠিকানায় গিয়ে পুলিশ যা জানতে পারে তা শুনে সবাই হতবাক। ওই ঠিকানায় এমন কোনো পরিবার থাকে না, অর্থাৎ পুরো পরিচয়টা ছিল ভুয়া। তদন্ত আরো এগোতেই আরো ভয়ঙ্কর একটা তথ্য সামনে আসে। যে পরিচয় বাসুদেব স্কুলে ভর্তি হয়েছিল সেই আসল শিশুটি অনেক আগেই মারা গেছে। এবার পবিত্রান পুরোপুরি নিশ্চিত হয়ে যায় এই মা ছেলে সাধারণ কেউ নয়, তাদের অতীতের ভেতরে নিশ্চয়ই বড় কোনো অন্ধকার লুকিয়ে আছে। কিন্তু রহস্য এখানেই শেষ নয়। পবিত্রান যখন এই জট খুলতে ব্যস্ত, ঠিক তখনই এমন একটা ঘটনা ঘটে যেটা কেউ কল্পনাও করেনি। পুলিশের কড়া পাহারার মধ্যে থেকেই বাসুদেব হঠাৎ করে উধাও হয়ে যায়। না কোনো চিৎকার, না কোনো শব্দ, মুহূর্তের মধ্যে যেন সে বাতাসে মিলিয়ে গেল। এই ঘটনার পর পুরো পুলিশ বিভাগ বুঝে যায় আর সাধারণ কোনো নিখোঁজের মামলা নয়, বরং এর পেছনে লুকিয়ে আছে এমন এক সত্য যেটা সামনে এলে অনেক মানুষের জীবন ওলটপালট হয়ে যাবে। সামনার মৃত্যুর পর কি ঘটেছিল সেই উত্তর না দিয়ে পরিচালক হঠাৎ গল্পটাকে কয়েক বছর এগিয়ে নিয়ে যায়। সবকিছু বদলে গেছে, সময়, মানুষ আর আমাদের সেই ছোট্ট বাসুদেবও। যে ছেলেটা একসময় নিজের নামটাও বলতে ভয় পেত, সে এখন অনেক বড় হয়ে গেছে, কিন্তু একটা প্রশ্ন আজও তাকে তাড়া করে বেড়ায়, তার মা এখন কোথায়? অনেক খোঁজাখুঁজির পর সে জানতে পারে এদিন বৃদ্ধা মহিলার বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করেছিল। এই খবর পাওয়ার পর সে আর এক মুহূর্ত দেরি করে না, সোজা পৌঁছে যায় থানায়। সেখানে আবার দেখা হয় পুলিশ অফিসার পবিত্রানের সঙ্গে। বাসুদেবের একটাই অনুরোধ, সে শুধু নিজের মায়ের ব্যাপারটা সত্যিটা জানতে চায়। কিন্তু পবিত্রান যা বলে তা শুনে তার পায়ের নিচ থেকে যেন মাটি সরে যায়। পবিত্রান জানায় ছোটবেলা বাসুদেব হারিয়ে যাওয়ার পর শার্লি মানসিকভাবে পুরো ভেঙে পড়েছিল। সে স্বাভাবিক আচরণ করার ক্ষমতাই হারিয়ে ফেলেছিল। শেষ পর্যন্ত পুলিশ তাকে নিজেদের হেফাজতে নিয়ে যায়। এই কথাগুলো শুনে বাসুদেব বুঝে যায় যে করেই হোক তাকে মায়ের কাছে পৌঁছাতেই হবে। তখন বাসুদেব একটা অপ্রত্যাশিত প্রস্তাব দেয়। সে জানতো পবিত্রানের একটা দুর্বল জায়গা আছে। অনেক বছর ধরে পুলিশ একজন খুব অপরাধীকে খুঁজছে, নাম আব্বাস। বাসুদেব শান্ত গলায় বলে, আমি আব্বাসকে তোমার হাতে তুলে দেব, কিন্তু বদলে আমাকে আমার মায়ের সঙ্গে দেখা করিয়ে দিতে হবে। এ যেন দুজনের প্রয়োজনেই তৈরি হয় এক অদ্ভুত চুক্তি। এরপর গল্প আমাদের আবার অতীতে ফিরিয়ে নিয়ে যায়। সেদিন ছোট্ট বাসুদেব পুলিশ স্টেশন থেকে নিখোঁজ হয়েছিল। সেদিন সে আসলে পালিয়ে গিয়ে একটা ট্রাকের ভেতর লুকিয়েছিল, কিন্তু সে জানতোই না সেই ট্রাকেই লুকিয়ে আছে দেশের অন্যতম ওয়ান্টেড ব্যাংক ডাকাত আব্বাস। প্রথমে আব্বাসও ভয় পেয়ে যায়, এত ছোট একটা বাচ্চাকে এখন কোথায় রেখে আসবে। শেষ পর্যন্ত না থেকে সে বাসুদেবকে নিজের আস্তানায় নিয়ে যায়। সেখান থেকে বাসুদেবের জীবন শুরু হয় আরেকটা অন্ধকার অধ্যায়। আব্বাসের সঙ্গে থাকতে থাকতে বাসুদেব অপরাধের দুনিয়াটা খুব কাছ থেকে দেখতে শেখে। চুরি, গোপনে জিনিসপত্র পৌঁছে দেওয়া আর নানা ধরনের বেআইনি কাজ। কারণ একটা ছোট ছেলেকে দেখে কেউ সহজে সন্দেহ করতো না। আব্বাস এই সুযোগটাই কাজে লাগাতো। কিন্তু বাসুদেবের উদ্দেশ্য কখনোই অপরাধী হওয়া ছিল না। তার মাথায় সবসময় একটাই চিন্তা ঘুরতো, কিভাবে আবার নিজের মায়ের কাছে ফিরে যাওয়া যায়। অবশেষে সুযোগটা সে নিজেই তৈরি করে। নিজের দেওয়া কথা রাখতেই বাসুদেব পুলিশকে নিয়ে সরাসরি আব্বাসের গোপন আস্তানায় পৌঁছে যায়। হঠাৎ চারদিক থেকে পুলিশ ঘিরে ফেলে পুরো এলাকা। কিছুক্ষণের মধ্যেই বহু বছর ধরে পুলিশের চোখে ধুলো দেওয়া আব্বাস ধরা পড়ে যায়। বাসুদেব নিজের চুক্তি প্রথম অংশ পূরণ করেছে, এবার পবিত্রানের পালা। কিন্তু পবিত্রান কি নিজের কথা রাখবে? বাসুদেব কি অবশেষে তার মায়ের সঙ্গে দেখা করতে পারবে, নাকি তার জন্য আরো ভয়ঙ্কর একটা সত্য অপেক্ষা করছে? আব্বাসকে ধরিয়ে দেওয়ার পর পবিত্রানও নিজের দেওয়া কথা রাখে। সে বাসুদেবকে নিয়ে যায় সেই জায়গায় যার জন্য সে এতগুলো বছর অপেক্ষা করছে, তার মায়ের কাছে। জেলের অন্ধকার করিডর পেরিয়ে বাসুদেব এসে দাঁড়ায় একটা ছেলের সামনে। তার বুকের ভেতর তখন হাজারো প্রশ্ন। এত বছর পর মায়ের সঙ্গে দেখা হলে সে কি বলবে? কিন্তু পরেই কয়েক সেকেন্ডেই পরিচালক এমন একটা সত্য সামনে আনেন যেটা পুরো গল্পটাই উল্টে দেয়। ছেলের ভেতরে থাকা মহিলা আসলে শার্লি নন, তিনি সেই মানসিক প্রতিবন্ধী নারী যার পরিচয়পত্র বহু বছর আগে শার্লি ব্যবহার করেছিল। এতক্ষণ ধরে যাকে আমরা বাসুদেবের মা ভেবে এসেছি, তিনি আসলে সম্পূর্ণ অন্য একজন। এরপর ধীরে ধীরে সামনে আসে সেই দিনের আসল ঘটনা। সামনাকে গুলি করার পর শার্লির হাতে সময় ছিল খুবই কম, কারণ যে কোনো মুহূর্তে বৃদ্ধা মহিলার পরিবার বাড়িতে পৌঁছে যেতে পারত। ঠিক সেই সময় সে এমন একটা পরিকল্পনা করে যেটা সত্যি অবিশ্বাস্য। শার্লি সেই মানসিক প্রতিবন্ধী মেয়েটাকে
ঘটনাস্থলে রেখে যায়, যাতে সবাই মনে করে এই হত্যাকাণ্ডের জন্য সেই দায়ী। চারদিকে যখন হইচই শুরু হয়, সবাই সেই মেয়েকে নিয়েই ব্যস্ত হয়ে পড়ে, আর সেই সুযোগে শাল্লি বাড়ির পেছনের দরজা দিয়ে নিঃশব্দে পালিয়ে যায়। সেদিন থেকে সে আর কোনোদিন পুলিশের হাতে ধরা পড়েনি। সব সত্য জানার পর বাসুদেব ফিরে যায় সেই পুরনো জায়গায়, যেখানে ছোটবেলায় সে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে মায়ের জন্য অপেক্ষা করত। তার কানে তখনও যেন ভেসে আসছিল মায়ের শেখানো সেই শেষ কথাটা, যত দেরি হোক আমি তোমার কাছে ফিরে আসব। বাসুদেব চুপচাপ দাঁড়িয়ে থাকে। হঠাৎ অন্ধকারের ভেতর থেকে একটা পরিচিত অবয়ব তার দিকে এগিয়ে আসে। সে আর কেউ নয়, শার্লি। এত বছর পরে মা আর ছেলের আবার মুখোমুখি দাঁড়ায়। তারপর খুব শান্ত গলায় বলে, আমি তো বলেছিলাম বাবা, মা একদিন ঠিকই ফিরে আসবে। এই একটা মুহূর্ত পুরো সিনেমার সবচেয়ে আবেগঘন দৃশ্য হয়ে ওঠে। তখন বোঝা যায় শার্লি কখনো নিজের জন্য পালিয়ে বেড়ায়নি। সে প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত শুধু নিজের ছেলের কাছে ফিরে আসার অপেক্ষায় বেঁচেছিল। এভাবেই শেষ হয় রহস্য, অপরাধ আর মাতৃত্বের আবেগে ভরা এই অসাধারণ সাইকোলজিক্যাল থ্রিলার।